প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার ইউটিউব ভিডিও চ্যানেল উই লাইক অ্যানাটমিতে স্বাগত জানাচ্ছি। আমি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আশফাকুর রহমান। আজকে আমার আলোচনার টপিক হচ্ছে হেড নেক কার্ডের সেকেন্ড আইটেম, দ্যাট ইজ স্কাল্প অ্যান্ড টেম্পোরাল রিজিয়ন। সো আজকে স্কাল্প অ্যান্ড টেম্পোরাল রিজিয়ন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা জানতে চাই হোয়াট ইজ স্ক্যাল্প। স্ক্যাল্প জিনিসটা কি? আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। বেসিক্যালি দিস ইজ দ্য বোনস। হেয়ার ইজ এ বোন। এটা একটা ক্রেনিয়াল বোন। তার ভিতরে ক্রেনিয়াল ক্যাভিটি, ক্রেনিয়াল ক্যাভিটিতে ব্রেইন থাকে। এই যে ব্রেইন দেখা যাচ্ছে। এই যে স্কালের বোন, সেই স্কালের বোনসের উপরে আমরা কিছু সফট টিস্যু দেখতে পাই। এই সফট টিস্যুটার নামই হচ্ছে স্ক্যাল্প। মাল্টিপল লেয়ার অফ দি সফট টিস্যু থাকে ক্রেনিয়াল বোনস গুলোর উপরে, স্পেশালি নিউরোক্রেনিয়ামের উপরে। নিউরোক্রেনিয়ামের আরেক নাম হচ্ছে ক্রেনিয়াল ভল্ট বা ব্রেইন কেস। ব্রেইন কেস অর ক্রেনিয়াল ভল্ট বলে। আমরা বাংলায় জানি ভল্ট মানে হচ্ছে সিন্দুক। সিন্দুকের মাঝে রাখে মানুষ টাকা পয়সা, সোনাদানা বা ইম্পর্টেন্ট ডকুমেন্ট। এগুলো সিন্দুকে বা সেইফও বলে, সেইফের মাঝে বা ভল্টের মাঝে রাখা হয়। ব্যাংকের মাঝে যেখানে টাকা পয়সা রাখা হয় সেটাকে ভল্ট বলে। ওকে, সো আমাদের স্কালের মাঝে একটা ভল্ট আছে, যে ভল্টের মধ্যে থাকে হচ্ছে ব্রেইন থাকে। সুতরাং সেই ভল্টের উপরে যে সফট টিস্যুটা থাকে তার নামই হচ্ছে স্ক্যাল্প। তাহলে হোয়াট ইজ স্ক্যাল্প? স্ক্যাল্প ইজ দ্য সফট টিস্যুস কভারিং ক্রেনিয়াল ভল্ট। সফট টিস্যুস কভারিং ক্রেনিয়াল ভল্ট is called scalp. So definition হয়ে গেল স্ক্যাল্পের। প্রথমে আমরা জানতে চাই স্ক্যাল্পের এক্সটেনশন। কোন জায়গা থেকে কোন জায়গাকে আমরা স্ক্যাল্প বলবো? ঠিক আছে, তো স্ক্যাল্প এক্সটেন্ড করে এন্টিরিয়রলি। স্ক্যাল্প কত দূর পর্যন্ত যায়? এন্টিরিয়র হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিন পর্যন্ত স্ক্যাল্প এক্সটেন্ড করে। তো সুপ্রা অরবিটাল মার্জিন কোন জায়গাটা দেখে নেই। এই যে এটা হচ্ছে স্কাল্পের একটা ভিউ। এই ভিউটা হচ্ছে এন্টিরিয়র ভিউ অফ দি স্কাল অর ফ্রন্টাল ভিউ অফ দি স্কাল। ফ্রন্টাল ভিউ অফ দি স্কাল বা এন্টিরিয়র ভিউ অফ দি স্কাল। এই ফ্রন্টাল ভিউ এর আরেক নাম হচ্ছে নর্মা ফ্রন্টালিস। নর্মা মানে হচ্ছে ভিউ, নর্মা মানে ভিউ। তাহলে নর্মা ফ্রন্টালিস মানে ফ্রন্টাল ভিউ। স্কালের ফ্রন্টাল ভিউ থেকে আমরা অরবিট দেখতে পাচ্ছি। অরবিট মানে হচ্ছে অক্ষি কোঠর, যেখানে অক্ষি গোলক মানে আইবলটা থাকে। সেই ক্যাভিটিটার নামই হচ্ছে অরবিট। এটাকে বলে অরবিট। অরবিটের দিস ইজ দ্য ইন্টেরিয়র ওপেনিং। ঠিক আছে, এটা হচ্ছে অরবিটের ওপেনিং, অরবিটাল ওপেনিং। এই অরবিটাল ওপেনিং এর কয়েকটা মার্জিন আছে। দিস ইজ কল্ড সুপ্রা অরবিটাল মার্জিন and this is called infraorbital margin. তাইলে অরবিটের দুটো মার্জিন পেয়ে গেলাম, সুপ্রা অরবিটাল মার্জিন and infraorbital margin. আরো দুটো মার্জিন আছে অরবিটে। একটা হচ্ছে ল্যাটারাল অরবিটাল মার্জিন, হিয়ার ওয়ান, and this one is the medial orbital margin. সো অরবিটের চারটা মার্জিন আছে। আমাদের স্ক্যাল্প এক্সটেন্ড করে এই সুপ্রা অরবিটাল মার্জিন পর্যন্ত। এন্টিরিয়রলি স্ক্যাল্প হচ্ছে সুপ্রা অরবিটাল মার্জিন পর্যন্ত হচ্ছে স্ক্যাল্প। এটা হচ্ছে এন্টিরিয়র এক্সটেনশন অফ দি স্ক্যাল্প। ঠিক আছে, এবার আমরা জানবো স্ক্যাল্পের পোস্টেরিয়র এক্সটেনশন। পিছন দিকে স্ক্যাল্প কত দূরে? পোস্টেরিয়রলি স্ক্যাল্প এক্সটেন্ড করে দুটো যে পয়েন্ট বলা হয়, একটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স এন্ড সুপিরিয়র নিউকাল লাইন। তাহলে আমাদের একটা পোস্টেরিয়র ভিউ দরকার স্কালের। দেখা যাক, দিস ইজ দ্য পোস্টেরিয়র ভিউ অফ দি স্কাল বা নর্মা অক্সিপিটালিস। এই ভিউটাকে বলা হয় নর্মা অক্সিপিটালিস। আমরা এই ভিউতে গিয়ে দেখব কিছু ল্যান্ডমার্ক দেখাচ্ছি আমি। এই উঁচু জায়গাটার নাম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স।
This one is the external occipital protuberance. তাহলে এই যে আমরা পেয়েছিলাম স্ক্যাল্প এক্সটেন্ড করে পোস্টেরিয়রলি এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স পর্যন্ত, পেয়ে গেছি আমরা এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স। নাও এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে দুটো লাইন ডাউনওয়ার্ড, একটা লাইন ডাউনওয়ার্ড নেমে গেল, এই লাইনটার নাম হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। দিস ওয়ান ইজ দ্য এক্সটার্নাল অক্সিপিটাল ক্রেস্ট। এখন আমরা দেখব এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স থেকে দুই পাশে দুটো লাইন এক্সটেন্ড করেছে, এই একটা লাইন, এই আর একটা লাইন। এই লাইনগুলোর নামই হচ্ছে সুপিরিয়র নিউকাল লাইন। এই লাইনগুলোর নামই সুপিরিয়র নিউকাল লাইন। কথা প্রসঙ্গে যেহেতু আসলো, এই জন্য আমি আরো দুটো লাইন দেখাচ্ছি। এই লাইনটার নাম হচ্ছে ইনফিরিয়র নিউকাল লাইন। দিস ওয়ান ইজ দ্য ইনফিরিয়র নিউকাল লাইন। এর বাইরে আমরা দেখব এই সুপিরিয়র নিউকাল লাইনের উপরে আরো দুটো ফেইন্ট লাইন দেখা যাচ্ছে, ফেইন্ট হালকা দুটো লাইন। এই লাইনগুলোকে বলা হয় হাইয়েস্ট নিউকাল লাইন অর সুপ্রিম নিউকাল লাইন। এই যে এখানে লেখা আছে হাই সুপ্রিম নিউকাল লাইন। সুতরাং আমাদের ল্যান্ডমার্ক গুলো চেনানো হয়ে গেল। স্ক্যাল্প পোস্টেরিয়রলি এক্সটেন্ড করে আপ টু এই পয়েন্ট পর্যন্ত, এই পর্যন্ত স্ক্যাল্প এক্সটেন্ড করে। তাহলে এই জায়গাটা কি বলবো আমরা? সেই জায়গাটা হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স এন্ড সুপিরিয়র নিউকাল লাইন পর্যন্ত এক্সটেন্ড করে স্ক্যাল্প পোস্টেরিয়রলি। এখন আমরা জানবো স্ক্যাল্প ল্যাটারালি কত দূর এক্সটেন্ড করে, ল্যাটারাল এক্সটেনশন। স্ক্যাল্পের ল্যাটারাল এক্সটেনশনে আমরা আবারও দুটো লাইন দেখব, সেই লাইনগুলোর নাম হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন। তার জন্য আমাদের দুটো আবার ল্যাটারাল ভিউ দরকার। This one is the lateral view of the skull, যার নাম হচ্ছে নর্মা ল্যাটারালিস। নর্মা ল্যাটারালিস। আমরা এই ভিউতে কি দেখতে পাচ্ছি? আমরা প্রথমে একটা লাইন দেখতে পাই, এই যে একটা লাইন, কার্ভড লাইন, পাসিং ব্যাকওয়ার্ড যাচ্ছে, দেন ইট টার্নস ফরওয়ার্ড এবং সামনের দিকে আসা শুরু করলো। এই লাইনটার নাম হচ্ছে সুপিরিয়র টেম্পোরাল লাইন। আর তার নিচে আরেকটা লাইন আছে, এই লাইনটা হচ্ছে দিস ওয়ান। এই লাইনটাকে বলে ইনফিরিয়র নিউকাল লাইন। দিস ওয়ান ইজ দ্য ইনফিরিয়র নিউকাল লাইন। সো আমাদের স্কাল্প এক্সটেন্ড করে ল্যাটারালি সুপিরিয়র নিউকাল লাইন পর্যন্ত। তার মানে সুপিরিয়র নিউকাল লাইনের নিচে কিন্তু স্ক্যাল্প থাকে না। সুপিরিয়র নিউকাল লাইনের নিচে স্ক্যাল্প থাকে না। তাহলে এবার আমি একটা সামারি করতে পারি স্ক্যাল্পের এক্সটেনশন নিয়ে। স্কাল্প সামনে এক্সটেন্ড করে হচ্ছে সুপ্রাঅরবিটাল মার্জিন পর্যন্ত, ল্যাটারালি এক্সটেন্ড করে হচ্ছে সুপিরিয়র নিউকাল লাইন পর্যন্ত, আর পোস্টেরিয়রলি স্কাল্প এক্সটেন্ড করে হচ্ছে এক্সটার্নাল অক্সিপিটাল প্রোটিউবারেন্স এন্ড সুপিরিয়র নিউকাল লাইন পর্যন্ত। তাহলে আমি এইটুকু যদি কানেক্ট করি, এই পাশে এইটুকু হচ্ছে আমাদের স্কাল্প। তার আগেও স্কাল্প নাই, তার পিছনেও স্কাল্প নাই। This part is called scalp. এই রেড দাগের ভিতরে যা আছে, this is the scalp. So this is the extension of the scalp. Okay. স্ক্যাল্পের তাহলে আমরা এক্সটেনশন জেনে ফেললাম। নাও আমরা যাব স্ক্যাল্পের স্ট্রাকচার কি। স্ক্যাল্পের মাঝে আমরা দেখব দেয়ার আর 5 লেয়ার্স ফ্রম আউটার টু ইনার। বাইরে থেকে ভিতরে যদি যাই, সবার বাইরে পাবো এস মানে স্কিন পাবো। ইন্টারেস্টিং হচ্ছে স্ক্যাল্পের 5 লেয়ারকে তার নাম স্ক্যাল্প স্পেলিং থেকেই তার লেয়ার গুলো বাইর করতে পারবো আমরা। স্ক্যাল্প স্পেলিং হচ্ছে SCALP। স্ক্যাল্প স্পেলিং হচ্ছে SCALP। সো S দিয়ে ফার্স্ট লেয়ার, দ্যাট ইজ দ্য স্কিন। সেকেন্ড লেয়ার হচ্ছে C মানে হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার। তারপরে A মানে হচ্ছে থার্ড লেয়ার হচ্ছে A মানে অ্যাপোনিউরোটিক লেয়ার। দেন L মানে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। এন্ড লাস্ট অফ অল P মানে হচ্ছে পেরিক্রেনিয়াম। সো দিস আর দ্য 5 লেয়ার্স অফ দি স্কাল। এই 5 লেয়ারের মাঝে ফার্স্ট 3 লেয়ার মানে SC এবং A, এই 3 লেয়ারকে একসাথে বলা হয় স্ক্যাল্প প্রপার, বিকজ এই 3 লেয়ার মিলে একটা সিঙ্গেল ইউনিট ফর্ম করে।
এই 3 লেয়ার একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে, ঠিক আছে। এবং আমরা যদি আমাদের মাথার চুল ধরে, চুলকে মুঠি করে ধরে যদি আমরা সামনে পিছনে টানাটানি করি, তাহলে দেখবো স্ক্যাল্প কিন্তু মুভ করে, স্ক্যাল্পটা কিন্তু বোনসের উপরে মুভ করে। বেসিক্যালি স্ক্যাল্প তো কে মুভ করে? 3 লেয়ার মুভ করে অন দা 4th লেয়ার। এই 4th লেয়ারটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। আমরা যদি দেখতে পাই 4th লেয়ার হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। এই লুজ কানেকটিভ টিস্যু লেয়ারের উপরে বাকি 3 লেয়ার একসাথে মুভ করে, কারণ এই 3 লেয়ার একটা সিঙ্গেল ইউনিট ফর্ম করে। এই 3 লেয়ার সিঙ্গেল ইউনিট ফর্ম করে, ঠিক আছে। কিভাবে সিঙ্গেল ইউনিট ফর্ম করে এটা আমি পরবর্তীতে ডিসকাস করব, দেখাবো। তো আপাতত বুঝলাম যে স্ক্যাল্পের ফার্স্ট 3 লেয়ার, এই 3 লেয়ার একটা সিঙ্গেল ইউনিট ফর্ম করে। এই 3 লেয়ারকে একসাথে বলা হয় স্ক্যাল্প প্রপার। আগেকার দিনে যখন দুই শত্রু এবং মিত্রের মাঝে যুদ্ধ হতো, যুদ্ধ হওয়ার পরে ধরলাম একটা টিম উইন করলো আর একটা টিম পরাজিত হয়ে গেল। এই যে টিম পরাজিত হয়, ধরি কোন একটা যুদ্ধে এক পক্ষ মারা গেল, মানে পরাজিত হয়ে গেল, তখন কি করে? পরাজিত পক্ষের সেনাপতির আইদার গলা কেটে নিয়ে চলে যায়, ঠিক আছে, গলা কেটে নিয়ে তারপরে তার রাজাকে উপহার দেয় যে আমি অমুককে মেরে নিয়ে আসছি। অথবা দ্বিতীয় আরেকটা কাজ করে, সেটা হচ্ছে যে তার মাথার স্ক্যাল্প তুলে ফেলে, চামড়া তুলে ফেলে। একটা ছবি দেখাচ্ছি, এই যে একজন সোলজার, তার মুখের মাঝে একটা ছুরি ধরা আছে, সে এই ছুরি দিয়ে করবে কি, এ হয়তো পরাজিত হয়ে গেছে, ও ছুরি দিয়ে তার কপালে একটা পোঁচ দিবে, তারপরে চুল ধরে টান দিবে, চামড়াটা উঠে যাবে। এই চামড়া যখন উঠবে তখন বেসিক্যালি ওই 3 লেয়ার উঠে যায়, ঠিক আছে। বাকি 2 লেয়ার কিন্তু থেকে যায়, ফার্স্ট 3 লেয়ার উঠে যায়, স্ক্যাল্প প্রপারটাই আসলে উঠে যায়। তারপরে সে তার রাজাকে নিয়ে এটা উপহার দিবে। এই বিষয়টাকে বলে স্ক্যাল্পিং। স্ক্যাল্পিং বলে চামড়া তুলে ফেলা, মাথার চামড়া তুলে ফেলাকে বলে স্ক্যাল্পিং বলা হয়। এবার একটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড বলে রাখলাম। তো আমরা স্ক্যাল্পের 5টা লেয়ার জানলাম, তার মাঝে ফার্স্ট লেয়ার হচ্ছে স্কিন। এই স্ক্যাল্পের যে ফার্স্ট লেয়ার স্কিন, এই স্কিন নিয়ে প্রথমে আমরা একটু জানবো। এই যে ফার্স্ট লেয়ার স্কিন, এই স্কিনটা হচ্ছে থিক এন্ড হেয়ারি, থিক এবং হেয়ারি। প্রথম কথা হচ্ছে হেয়ারি মানে চুল থাকে আর কি, ঠিক আছে। কেশ বহুল, মেয়েদের তো লম্বা চুল থাকে, ঠিক আছে, আর ছেলেদের চুলগুলো ছোট থাকে সাধারণত, যদি না লম্বা করে। অনেকের অবশ্য চুল থাকে না, চুল পড়ে যায়, সেটা আলাদা হিসাব, কিন্তু একটা সময় তো তার চুল ছিল। সো এই স্কাল্পটা হচ্ছে থিক এবং হেয়ারি। হেয়ারটার ইম্পর্টেন্স কি? হেয়ারের ইম্পর্টেন্স হচ্ছে, হেয়ার হচ্ছে প্রোটেকশনের জন্য কাজে লাগে, ঠিক আছে। হেয়ারটা এক ধরনের প্রোটেকশন দেয় ইনজুরি থেকে। সো স্ক্যাল্পের স্কিনটা হচ্ছে থিক এন্ড হেয়ারি এন্ড হ্যাজ প্রফিউজ ব্লাড সাপ্লাই। স্ক্যাল্পে কিন্তু হিউজ ব্লাড সাপ্লাই থাকে। এখন এই হিউজ ব্লাড সাপ্লাই কেন থাকে? উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে এই যে হেয়ার তৈরি হয়, হেয়ার গ্রো করে ফ্রম দা হেয়ার ফলিকল। তো স্ক্যাল্পের মাঝে অনেক অনেক হেয়ার থাকে, সুতরাং স্ক্যাল্পে অনেক হেয়ার ফলিকল থাকবে, হেয়ার ফলিকল গুলোকে নিউট্রিশন দিতে হয়, এই জন্যই স্ক্যাল্পের মাঝে ব্লাড সাপ্লাই বেশি থাকে। আমরা যদি আমাদের ফেসের দিকে তাকাই, তাহলে দেখবো ফেসের মাঝে আমাদের বিশেষভাবে ছেলেদের দাড়ি থাকে, গোফ থাকে, মানে অনেক হেয়ার থাকে, ফেসেরও ব্লাড সাপ্লাই যে কারণে বেশি হয়। সো স্ক্যাল্পের মাঝে হিউজ ব্লাড সাপ্লাই থাকে। কেন হিউজ ব্লাড সাপ্লাই থাকে যদি জিজ্ঞেস করে ভাইবাতে, বলতে হবে টু গিভ নিউট্রিশন টু দ্য হেয়ার ফলিকলস, টু নারিশ দ্য হেয়ার ফলিকলস। এই হচ্ছে এই কারণে ব্লাড সাপ্লাইটা স্ক্যাল্পে বেশি থাকে। সেই সাথে স্ক্যাল্পের মাঝে থাকে অ্যাবান্ডেন্ট সোয়েট গ্ল্যান্ড এন্ড সিবাসিয়াস গ্ল্যান্ড। অ্যাবান্ডেন্ট সোয়েট গ্ল্যান্ড থাকে, সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে। সোয়েট গ্ল্যান্ড কেন থাকে আমরা জানি। সোয়েট গ্ল্যান্ড থাকে হচ্ছে, সোয়েট গ্ল্যান্ড দিয়ে সোয়েটিং হয়। সোয়েটিং এর উদ্দেশ্য হচ্ছে, 1 নম্বর উদ্দেশ্য হচ্ছে কিছু মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্টকে এক্সক্রিট করে দেওয়া, এক্সক্রিশনে হেল্প করে।
2 নাম্বার হচ্ছে টেম্পারেচার রেগুলেশনে হেল্প করে। বডি টেম্পারেচার রেগুলেশনে সোয়েটিং এর ইম্পর্টেন্স আছে। সো সোয়েট গ্ল্যান্ড ইম্পর্টেন্ট, অনেক অনেক সোয়েট গ্ল্যান্ড থাকে। আমাদের মাথায় চুল থাকে বলে আমরা স্কাল্প যে ঘামে সোয়েটিং হয় সেটা টের পাই না। যাদের মাথাতে বেল মাথা তারা কিন্তু ঠিকই টের পায় কি পরিমাণ মাথা ঘামে। তাছাড়া স্ক্যাল্পের মাঝে সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে, যে গ্ল্যান্ড গুলো সিবাম প্রোডাকশন করে, সিবাম প্রডিউস করে। ঠিক আছে, একটা অয়েলি মেটেরিয়াল সিবাম প্রডিউস করে। সেই সিবামটা করে কি স্ক্যাল্পের স্কিনকে সে ময়েস্ট করে রাখে, ময়েস্ট। ঠিক আছে, যার সিবাম বেশি হবে তার মাথা তত বেশি তৈলাক্ত হয়, এরকম আর কি। তাইলে আমরা বুঝে গেলাম স্ক্যাল্পের স্কিন হচ্ছে থিক এন্ড হেয়ারি, প্রফিউজ ব্লাড সাপ্লাই আছে এবং সোয়েট গ্ল্যান্ড বেশি থাকে, সিবাসিয়াস গ্ল্যান্ড বেশি থাকে স্ক্যাল্পের মাঝে। এখন এই কথাগুলোর রিলেশনে আমরা কিছু অ্যাপ্লাইড অ্যানাটমি জানতে পারি। কেমন দেখি, স্ক্যাল্প যদি কখনো কেটে যায় প্রচুর ব্লিডিং হবে। ঠিক আছে, কেন ব্লিডিং বেশি হয়? স্ক্যাল্পের স্কিন কেটে গেলে হিউজ ব্লিডিং হয়। দেখে ভয় পেয়ে যেতে পারে কেউ যে এত ব্লিডিং কেন হচ্ছে। কারণ দুইটা, এক নাম্বার হচ্ছে স্ক্যাল্পের হিউজ ব্লাড সাপ্লাই আছে বলে। নাম্বার ওয়ান কজ হচ্ছে রিচ ব্লাড সাপ্লাই, এটা একটা কজ কেন ব্লিডিং বেশি হয়। 2 নাম্বার কজ হচ্ছে নর্মালি কোন একটা ব্লাড ভেসেল যদি ছিঁড়ে যায়, কেটে যায়, তাহলে কি হয়, হিমোস্টেসিস হয়, মানে এই ব্লিডিংটা অ্যারেস্ট হবে। এটা একটা স্পন্টানিয়াস মেকানিজম, মানে হচ্ছে কেটে গেলে হিমোস্টেসিস হয় যদি ভেসেলটা ন্যারো হয়। ছোট ভেসেল, স্মল ভেসেল যদি হয়, আমরা যদি অ্যাবডোমিনাল এওরটা কেটে দেই হিমোস্টেসিস হবে না। ঠিক আছে, এটা অনেক বড় ভেসেল। যদি স্মল ভেসেল হয় তাহলে কিন্তু স্পন্টানিয়াসলি হিমোস্টেসিস হয়ে যায় কেটে গেলে। ঠিক আছে, যদি কোনো ব্লাড ভেসেলের মাঝে কাটা ছাড়াই হিমোস্টেসিস হওয়া শুরু করে বা তাইলে সেটা কিন্তু থ্রম্বোসিস বলে, সেটা আলাদা জিনিস। কিন্তু কোনো ব্লাড ভেসেল ছিঁড়ে গেল, কেটে গেল, এইবার তার ব্লাড ভেসেল ব্লিডিংটা অ্যারেস্ট হবে যে পদ্ধতিতে, তার নাম হচ্ছে হিমোস্টেসিস। হিমোস্টেসিসের একটা মেকানিজম হচ্ছে বা ফার্স্ট স্টেপ হচ্ছে ভেসোস্পাজম, ব্লাড ভেসেলটা কনস্ট্রিকশন হয়। এখন প্রবলেমটা হচ্ছে স্ক্যাল্পে যে ব্লাড ভেসেল গুলো থাকে সেই ব্লাড ভেসেল কনস্ট্রিকশন হতে পারে না। সেকেন্ড লেয়ারে যেটা হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার, এই কানেকটিভ টিস্যু লেয়ারের ফাইবার গুলো ব্লাড ভেসেলের গায়ে লেগে থাকে, যে কারণে ব্লাড ভেসেল আর ভেসোস্পাজম হতে পারে না এবং স্পাজম না হওয়ার কারণে আলটিমেটলি ব্লিডিং কন্টিনিউ করতে থাকে। সুতরাং দুই কারণে স্ক্যাল্প কেটে গেলে ব্লিডিং হয়। এক নাম্বার কারণ আমি বলেছি রিচ ব্লাড সাপ্লাই আছে বলে, আর 2 নাম্বার হচ্ছে কতগুলো সেকেন্ড লেয়ারে থাকা ফাইব্রাস ফাসা ভেসো কনস্ট্রিকশনকে প্রিভেন্ট করে, এই জন্য স্ক্যাল্পে ব্লিডিং বেশি হয়। এই গেল এক নাম্বার অ্যাপ্লাইড অ্যানাটমি। 2 নাম্বার হচ্ছে কোন জায়গায় ব্লাড সাপ্লাই বেশি থাকলে একটা পজিটিভ দিক আছে, সেটা হচ্ছে হিলিং খুব র্যাপিডলি হয়। আমি মনে করলাম আমার স্ক্যাল্প কেটে গেল বা ছিঁড়ে গেল, আমি যদি জাস্ট সুচোর দিয়ে ফেলি, সেলাই করে দেই, দুটো স্কিনের 2 টুকরাকে কাছাকাছি নিয়ে এসে সেলাই করে দেই, হিলিং হয়ে যাবে এবং খুব দ্রুত হিলিং হবে। কেন দ্রুত হিলিং হবে? ওই যে ভাস্কুলারিটি বেশি। সুতরাং কোন এরিয়াতে ভাস্কুলারিটি যদি বেশি থাকে সেই এরিয়ার হিলিং তত দ্রুত হবে, স্ক্যাল্পের হিলিং খুব দ্রুত হয়, এটা আমরা বুঝলাম। 3 নাম্বার হচ্ছে আমরা স্ক্যাল্পে ব্লিডিং হচ্ছে, এই ব্লিডিং দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না। স্ক্যাল্পের একটা বেনিফিট আছে, এই ব্লিডিংটা এমনিতে বন্ধ হয় না, হিমোস্টেসিস হয় না, কিন্তু আমরা চাইলে কিন্তু ব্লিডিং অ্যারেস্ট করে দিতে পারি। কিভাবে? স্ক্যাল্পের যে চামড়া মানে স্কিন বা তার নিচেই কিন্তু বোনস আছে। সুতরাং আমরা যদি সেই স্কিনটাকে যদি আমরা বোনসের এগেইনস্টে হাত দিয়ে প্রেসার দিয়ে ধরে রাখি তাহলে কিন্তু ব্লিডিং অ্যারেস্ট হয়ে যাবে। সুতরাং আমরা স্ক্যাল্প যদি কেটে যায় এবং ব্লিডিং হতে থাকে তাহলে এই ব্লিডিংটাকে অ্যারেস্ট করতে পারি বাই অ্যাপ্লাইং প্রেসার এগেইনস্ট আন্ডারলাইং বোনস। আরেকটা হচ্ছে কোন জায়গাতে যদি সেবাসিয়াস গ্ল্যান্ড বেশি থাকে তাহলে সেই গ্ল্যান্ডের ডাক্ট বন্ধ হয়ে যেতে পারে। ডাক্ট বন্ধ হলে কি হবে? গ্ল্যান্ডের রেসিনাসের মধ্যে তার সিক্রেশন অ্যাকুমুলেশন হবে, এই কন্ডিশনকে বলে সিবাসিয়াস সিস্ট। সিবাসিয়াস সিস্ট।
আমরা দেখব আমাদের বডি যেখানেই সিবাসিয়াস গ্ল্যান্ড থাকবে সেখানেই সিবাসিয়াস সিস্ট হওয়ার আর একটা পসিবিলিটি তৈরি হবে। যেমন আমাদের ফেসের মাঝে প্রচুর সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে এবং ফেসের মাঝেও সিবাসিয়াস সিস্ট হয়। ফেসের এই সিবাসিয়াস সিস্টকে বলা হয় একনি, বাংলায় যাকে ব্রণ বলে, ব্রণ। একনি বা ব্রণ হচ্ছে ফেসের সিবাসিয়াস সিস্ট। সিমিলারলি স্ক্যাল্পের মাঝেও অনেক অনেক সিবাসিয়াস গ্ল্যান্ড থাকে, সেখান থেকে সিবাসিয়াস সিস্ট হতে পারে। তো এইগুলো হচ্ছে স্ক্যাল্পের স্কিন রিলেটেড অ্যাপ্লাইড অ্যানাটমি বলে ফেললাম। নাও সেকেন্ড লেয়ারে চলে যাচ্ছি। সেকেন্ড লেয়ারটার নাম হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার। দিস ইজ দ্য কানেকটিভ টিস্যু লেয়ার। বেসিক্যালি দিস ইজ এ লেয়ার অফ দি ডেন্স কানেকটিভ টিস্যু। এটা একটা ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার। আমি একটু দেখাচ্ছি কোথায় সেই লেয়ারটা আছে আমাদের এখানে এই ডায়াগ্রামে। এই হচ্ছে স্কিন, এর আগ পর্যন্ত এই লাইনের উপরে হচ্ছে স্কিন, ঠিক আছে, এগুলো হচ্ছে স্কিন, দিস আর দ্য স্কিন। আর এই পর্যন্ত হচ্ছে স্কিন গেল, তারপরে এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের এই যে আমি ইয়েলো মার্কিং করে দেখাচ্ছি, এই মিডিল এই জায়গাটুকু হচ্ছে কানেকটিভ টিস্যু লেয়ার, ঠিক আছে, কানেকটিভ টিস্যু লেয়ার, দিস ইজ দ্য কানেকটিভ টিস্যু লেয়ার। এবং এই কানেকটিভ টিস্যু লেয়ারটা হচ্ছে ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার and it is more dense in the center, স্ক্যাল্পের সেন্ট্রাল রিজিয়নে more dense than periphery। এবং এই লেয়ারে এটা একটা ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার। এই লেয়ারে যে ফাইবার গুলো থাকে সেই ফাইবার গুলো করে কি কতগুলো সেপ্টা তৈরি করে। এখানে আমরা সেপ্টা দেখতে পাচ্ছি, এই একটা সেপ্টা, এই একটা সেপ্টা, কতগুলো সেপ্টা তৈরি করে। যে সেপ্টা গুলো উপরে স্কিনকে থার্ড লেয়ার দ্যাট ইজ অ্যাপোনিউরোটিক লেয়ারের সাথে কানেক্ট করে রাখে। এই যে সেপ্টা গুলো স্কিনকে আন্ডারলাইং অ্যাপোনিউরোটিক লেয়ারের সাথে কানেক্ট করে রাখে, এই জন্যই ফার্স্ট 3 লেয়ার একটা সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে। আমি শুরুতে বলে আসছিলাম যে কেন প্রথম 3 লেয়ার সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে সেটা আমি পরে বলবো, এই এখন বলে নিলাম। কারণটা কি? কারণ হচ্ছে সেকেন্ড লেয়ারে থাকা ফাইবার গুলো মানে কানেকটিভ টিস্যু ফাইবার গুলো কতগুলো সেপ্টা তৈরি করে, যে সেপ্টা গুলো স্কিনকে আন্ডারলাইং অ্যাপোনিউরোটিক লেয়ারের সাথে কানেক্ট করে। আর এইভাবে স্কিনটা আন্ডারলাইং অ্যাপোনিউরোটিক লেয়ারের সাথে অ্যাডহেরেন্ট হয়ে থাকে। এই জন্য ফার্স্ট 3 লেয়ার সিঙ্গেল ইউনিট হিসেবে কাজ করে এবং এই 3 লেয়ারকে একসাথে বলে স্ক্যাল্প প্রপার। তো যেটা বলছিলাম আমরা, সেকেন্ড লেয়ারটা হচ্ছে একটা ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার and it is and this layer contain fibrofatty tissue। এই লেয়ারে ফাইব্রোফ্যাটি টিস্যু পাওয়া যায় এবং এই লেয়ারে কতগুলো সেপ্টা থাকে। সেপ্টা গুলো আলটিমেটলি লেয়ারটাকে কতগুলো কম্পার্টমেন্টে ভাগ করে ফেলে, টাইট কম্পার্টমেন্টে ভাগ করে ফেলে। আমরা এখানে দেখছি এই একটা কম্পার্টমেন্ট, এই একটা কম্পার্টমেন্ট, এই একটা কম্পার্টমেন্ট। সুতরাং সেকেন্ড লেয়ার অনেকগুলো ছোট টাইট কম্পার্টমেন্টে বিভক্ত হয়ে পড়ে বাই দিস কানেকটিভ টিস্যু সেপ্টার মাধ্যমে। ওকে, এবং এই লেয়ারের মাঝে দিস লেয়ার কন্টেইন নিউমারাস আর্টারি, ভেইন এন্ড নার্ভস। অনেক অনেক আর্টারি থাকে, ভেইন থাকে, নার্ভ থাকে এই লেয়ারের মাঝে। সেকেন্ড লেয়ারের মাঝে অনেক অনেক আর্টারি থাকে, ভেইন থাকে, নার্ভ থাকে। নাও আমি চলে যাব হচ্ছে এই সেকেন্ড লেয়ার রিলেটেড ক্লিনিক্যাল প্রবলেমের মাঝে। সেকেন্ড লেয়ারের ক্লিনিক্যাল বা অ্যাপ্লাইড অ্যানাটমি কি হতে পারে। একটা অ্যানাটমি অলরেডি আমি বলেছি যে সেকেন্ড লেয়ারের মাঝে অনেক অনেক কোলাজেন ফাইবার থাকে, কানেকটিভ টিস্যু ফাইবার থাকে এবং এই লেয়ারে যে ব্লাড ভেসেল গুলো থাকে সেই ব্লাড ভেসেল গুলোর চারপাশে এই কানেকটিভ টিস্যু ফাইবার গুলো এইভাবে লেগে থাকে। আলটিমেটলি এই ভেসেলকে কখনো স্পাজম হতে দেয় না, যে স্পাজম হতে বা ভেসো কনস্ট্রিকশন হতে দেয় না, ঠিক আছে, চারপাশে কোলাজেন ফাইবার লেগে থাকে বলে। আলটিমেটলি এই ভেসেল কখনো ড্যামেজ হলে, ছিঁড়ে গেলে বা কেটে গেলে এই ভেসোস্পাজম হতে পারে না এবং ব্লিডিং কন্টিনিউ করতে থাকে, যেটা আমি স্কিনের মধ্যে আলাপ করেছি অলরেডি। তাহলে একটা হচ্ছে ব্লিডিং এর বিষয়। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে এইটাই এই লেয়ারের ক্লিনিক্যাল প্রবলেম, এটা একটা।
আরেকটা বিষয় হচ্ছে এই লেয়ারে যদি কখনো ইনফেকশন হয়, আমি এই ডায়াগ্রাম থেকে দেখাচ্ছি, এই লেয়ারে যদি কখনো ইনফেকশন হয়, এই ইনফেকশন হলে এই ইনফেকশনটা এক কম্পার্টমেন্টে হলো, পাশের কম্পার্টমেন্টে স্প্রেড করতে পারে না। পারবে কি? টাইট কম্পার্টমেন্টে আলাদা করে না, এক রুম থেকে আরেক রুমে ইনফেকশন যেতেই পারে না। তার মানে দাঁড়াচ্ছে কি, এই লেয়ারে কখনো ইনফেকশন হলে সেই ইনফেকশনটা হবে লোকালাইজড, সে স্প্রেড করবে না, ছড়াবে না, সে লোকালাইজড হবে এবং প্রচন্ড পেইন তৈরি করবে। কারণ এই লেয়ারে প্রচুর নার্ভ সাপ্লাই আছে, নার্ভ সাপ্লাই থাকার কারণে হিউজ পেইন তৈরি হবে। সুতরাং এই লেয়ারের মাঝে, সেকেন্ড লেয়ারের মাঝে যদি কখনো ইনফেকশন হয়, ইনফেকশন হলে আমরা দেখব এই ইনফেকশন স্প্রেড করবে না, এটা লোকালাইজড থাকবে, কিন্তু পেইন বেশি হবে। নাও আমরা থার্ড লেয়ারে চলে যাচ্ছি, যার নাম অ্যাপোনিউরোটিক লেয়ার। এই লেয়ারটা একটা অ্যাপোনিউরোটিক লেয়ার। এই অ্যাপোনিউরোটিক লেয়ারের আরেকটা নাম হচ্ছে গেলিয়া অ্যাপোনিউরোটিকা। গেলিয়া অ্যাপোনিউরোটিকা বলা হয় অ্যাপোনিউরোটিক লেয়ারের আরেক নাম। গেলিয়া মানে কি? গেলিয়া মানে হচ্ছে হেলমেট, ঠিক আছে, গেলিয়া মানে হেলমেট। সো গেলিয়া অ্যাপোনিউরোটিকা বলে থার্ড লেয়ারকে। এখানে আমরা দেখতে পাচ্ছি দিস ইজ দা থার্ড লেয়ার, দিস ইজ দা অ্যাপোনিউরোটিক লেয়ার। এর আরেক নাম গেলিয়া অ্যাপোনিউরোটিকা or epicranial aponeurosis. Epicranial aponeurosis. Scalpe, this is the thin and flat tendon of the epicranius muscle. আমরা স্কাল্পের মাঝে একটা মাসল খুঁজে পাবো, যে মাসলটার নাম হচ্ছে ইপিক্রেনিয়াস। এই মাসলটা খুবই ফ্ল্যাট। কোনো মাসল যদি ফ্ল্যাট হয় তার টেন্ডনও ফ্ল্যাট হবে, সেই ফ্ল্যাট টেন্ডনটার নামই হচ্ছে ইপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস অর গেলিয়া অ্যাপোনিউরোটিকা। বোঝা যাচ্ছে কি? স্ক্যাল্পের মাঝে স্ক্যাল্পের থার্ড লেয়ারের মাঝে আমরা একটা মাসল পাবো, যে মাসলটার নাম হচ্ছে ইপিক্রেনিয়াস, এবং সেই মাসলটা হচ্ছে ভেরি ভেরি ফ্ল্যাট একটা মাসল। সেই মাসলের টেন্ডন যেটা, সেই টেন্ডনটা ফ্ল্যাট, তার নামই হচ্ছে ইপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস অর গেলিয়া অ্যাপোনিউরোটিকা। এই ইপিক্রেনিয়াস মাসলের দুইটা পার্ট আছে, একটা পার্টের নাম হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস পার্ট, আরেকটার নাম প্যারাইটো অক্সিপিটালিস পার্ট। অক্সিপিটো ফ্রন্টালিস এন্ড প্যারাইটো অক্সিপিটালিস আমরা এখানে দেখাচ্ছি। হিয়ার ইজ দা এই মাসলটা, এটা হচ্ছে ফ্রন্টালিস পার্ট, দিস ইজ দা ফ্রন্টালিস পার্ট। আর এই যে পিছন দিকে দেখা যাচ্ছে অক্সিপিটাল রিজিয়নের দিকে একটা ছোট্ট পার্ট, তার নাম হচ্ছে অক্সিপিটালিস পার্ট। তাইলে এই অক্সিপিটালিস পার্ট আর ফ্রন্টালিস পার্ট মিলে, এই যে আমি এই ডায়াগ্রামে দেখাচ্ছি, হিয়ার ইজ দা ফ্রন্টালিস পার্ট। সো ফ্রন্টালিস পার্ট আর অক্সিপিটালিস পার্ট মিলে হচ্ছে অক্সিপিটো ফ্রন্টালিস। এই দুই পার্টের মাঝখানে আমরা দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাট টেন্ডন দেখা যাচ্ছে। এই ফ্ল্যাট টেন্ডনটার নামই হচ্ছে ইপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস অর গেলিয়া অ্যাপোনিউরোটিকা। এইটা হচ্ছে সেই ফ্ল্যাট টেন্ডন। এই ইপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, দিস ইজ অ্যাটাচড ল্যাটারালি টু সুপিরিয়র নিউকাল লাইন। ল্যাটারালি এই অ্যাপোনিউরোসিসটা এখানেই শেষ হয়ে যায়। নাম এইটা ল্যাটারাল এক্সটেনশন হচ্ছে সুপিরিয়র নিউকাল লাইন পর্যন্ত এক্সটেন্ড করে। আচ্ছা, সুপিরিয়র নিউকাল না, সরি ভুল বললাম, স্লিপ অফ দি টাং। এটা হবে সুপিরিয়র টেম্পোরাল লাইন, সুপিরিয়র টেম্পোরাল লাইন পর্যন্ত এক্সটেন্ড করে। এই যে অ্যাপোনিউরোটিক লেয়ার, তার নিচে যে স্পেসটা থাকে, সেই স্পেসের নাম হচ্ছে সাব অ্যাপোনিউরোটিক স্পেস, ঠিক আছে? এই স্পেসটার নাম হচ্ছে সাব অ্যাপোনিউরোটিক স্পেস। ওকে, this is our epicranial aponeurosis layer. Okay, and this is the pericranium. So the space below the epicranial aponeurosis, this yellow zone, this is the subaponeurotic space. এই subaponeurotic space এ থাকে হচ্ছে আমাদের ফোর্থ লেয়ার। সেই ফোর্থ লেয়ারটা হচ্ছে লুজ কানেকটিভ টিস্যু। হাউএভার অ্যাপোনিউরোটিক লেয়ার নিয়ে আমরা এখন অ্যাপ্লাইডটা জানবো। আমরা যদি স্কাল্পের মাঝে একটা ইনসিশন দেই, ইনসিশন মানে একটা চাকু দিয়ে যদি আমি একটা কেটে ফেলি স্কিনকে, যদি অ্যাপোনিউরোটিক লেয়ার যদি না কাটে,
তাহলে কিন্তু স্কিনের মাঝে গ্যাপ কম হবে। ঠিক আছে, যদি অ্যাপোনিউরোটিক লেয়ারের সুপারফিশিয়ালি স্ক্যাল্প ইনজুরি হয়, কেটে যায়, তাহলে কিন্তু গ্যাপ কম হবে। বাট যদি অ্যাপোনিউরোটিক লেয়ার ইনজুরি হয়, যদি অ্যাপোনিউরোটিক লেয়ার ইনজুরি হয়, তাহলে কি হবে আমরা এখানে একটা ছবি দিয়ে আমি এক্সপ্লেইন করব। সাপোজ এইটা হচ্ছে অক্সিপিটাল বেলি, এই পিছনে হচ্ছে অক্সিপিটাল বেলি আর অক্সিপিটাল বেলি। সাপোজ এটা হচ্ছে অক্সিপিটাল বেলি, মনে করি এইটুকু হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, আর সামনের দিকে হচ্ছে ফ্রন্টাল বেলি। এই হচ্ছে একটা ফ্রন্টাল বেলি, এই হচ্ছে আরেকটা ফ্রন্টাল বেলি। এইভাবে মাসল গুলো আছে। এই মাসলটা অ্যাকশন করে পুল করবে এই ডিরেকশনে ফ্রন্টের দিকে নিয়ে পুল করবে। এই মাসল পুল করবে ব্যাক ডিরেকশনে, পোস্টেরিয়র ডিরেকশনে। এখন কোন একটা ইনসিশন বা কোন একটা ইনজুরি যদি আমি একটা চাকু দিয়ে স্কাল্পকে অ্যাপোনিউরোসিসটাকে এই ডিরেকশনে যদি আমি ইনজুরি করি, কেটে দেই, কিছুই হবে না। কিছুই হবে না মানে গ্যাপ কিন্তু বেশি হবে না। ঠিক আছে, স্কাল্পের মাঝে গ্যাপ বেশি হবে না। কিন্তু আমি যদি এই ডিরেকশনে একটা পোজ দেই, তাহলে এই মাসল টেনে এইটাকে এইদিকে নিয়ে চলে আসবে, এই মাসলগুলো টেনে এইটাকে এইদিকে নিয়ে চলে যাবে। আলটিমেটলি কি হবে, এইরকম একটা বড় গ্যাপ তৈরি হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম যদি এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিসের সুপারফিশিয়ালি কোনো ইনজুরি হয়, তাহলে স্কিনে তেমন একটা গ্যাপ হয় না, সে যে ডিরেকশনেই কাটুক। কিন্তু যদি এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস কাটা পড়ে এবং সেই কাটাটা যদি হয় এন্টেরো পোস্টেরিয়রলি, সামনে পিছনে যদি কাটা হয়, তাহলে গ্যাপ বেশি হয় না। কিন্তু ট্রান্সভার্সলি যদি কাটা হয়, তাহলে অক্সিপিটাল বেলি আর ফ্রন্টাল বেলি টানের কারণে আলটিমেটলি গ্যাপ বেশি বেড়ে যাবে। ঠিক আছে, গ্যাপ হয়ে যাবে। এই হচ্ছে আমাদের এখান থেকে ক্লিনিক্যাল জানতে হবে। ট্রান্সভার্স ইনসিশন অফ দি অ্যাপোনিউরোসিস produce more gap than anteroposterior incision. নাও চলে গেলাম আমরা থার্ড লেয়ারের মাঝে। থার্ড লেয়ারের নাম লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। এই লেয়ারটা থাকে সাব অ্যাপোনিউরোটিক স্পেসে। এই লেয়ারের মাঝে যে টিস্যুটা থাকে, এটা একটা কানেকটিভ টিস্যু লেয়ার, বাট দিস কানেকটিভ টিস্যু লেয়ার ইজ দ্য লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। এবং এই লেয়ারে কোনো সেপ্টাম পাবো না, দেয়ার উইল বি নো সেপ্টা, যে কারণে কোনো কম্পার্টমেন্ট পাওয়া যায় না, নো কম্পার্টমেন্ট। এবং এই লেয়ারের মাঝে ব্লাড ভেসেল কম থাকে, নার্ভ সাপ্লাই কম থাকে, ফিউ নার্ভস, এই লেয়ারে নার্ভ কম থাকে। তবে এই লেয়ারে কতগুলো ইমিশারি ভেইন থাকে। আমরা এখানে একটা ইমিশারি ভেইনের ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। হিয়ার ইজ এন ইমিশারি ভেইন। তাহলে ইমিশারি ভেইন জিনিসটা কি? এই যে স্কালের ভিতরে এই যে স্কাল বোন দেখা যাচ্ছে, হিয়ার ইজ আওয়ার স্কাল বোন। স্কাল বোনের ভিতরে কিছু ভেইন থাকে, এই ভেইনগুলোর নাম ইন্ট্রাক্রেনিয়াল ভেইন। এইটা হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল ভেইন। আর স্কাল ভেইনের বাইরে যে ভেইনগুলো থাকে, এগুলোকে বলে এক্সট্রাক্রেনিয়াল ভেইন। তো যে ভেইন ইন্ট্রাক্রেনিয়াল ভেইনকে এক্সট্রাক্রেনিয়ালের সাথে জয়েন করে, তার নামই হচ্ছে ইমিশারি ভেইন। তাইলে ভাইভাতে যদি জিজ্ঞেস করা হয় হোয়াট ইজ ইমিশারি ভেইন, তাহলে আমাদের আনসার হবে দিস আর দ্য ভালভলেস ভেইন। এই ভেইনে কোনো ভালভ নাই, ইমিশারি ভেইনে কোনো ভালভ থাকে না। ঠিক আছে, তার মানে কি, কখনো ব্লাড বাইরে থেকে ভিতরে যেতে পারে, কখনো ভিতর থেকে ব্লাড বাইরে আসতে পারে। সো দ্য ভালভলেস ভেইনস which connect extracranial vein to intracranial veins are called emissary vein. Simple definition. সো এই ফোর্থ লেয়ারের মাঝে আমরা কতগুলো ইমিশারি ভেইন খুঁজে পাবো। তাহলে ফোর্থ লেয়ারের ফিচার কি? এক নাম্বার, ফোর্থ লেয়ারের টিস্যুটা হচ্ছে লুজ। ফোর্থ লেয়ারে কোনো সেপ্টাম নাই, কোনো কম্পার্টমেন্ট নাই। তারপরে আমরা জানলাম ফোর্থ লেয়ারে ব্লাড সাপ্লাই কম থাকে, বা এখানে নার্ভ সাপ্লাই কম থাকে, ফিউ নার্ভ থাকে। তবে ফোর্থ লেয়ারে ইমিশারি ভেইন থাকে, ইমিশারি ভেইন থাকে ফোর্থ লেয়ারের মাঝে। ঠিক আছে, এই তথ্যগুলো আমাদেরকে জানতে হবে ফোর্থ লেয়ারের সম্পর্কে। এবং এই লেয়ারে যে টিস্যুটা লুজ থাকে,
এই লুজ থাকার কারণেই প্রথম 3 লেয়ার যার নাম স্ক্যাল্প প্রপার, এই 3 লেয়ার আলটিমেটলি মুভ করতে পারে এই লেয়ারের উপরে, ফোর্থ লেয়ারের উপরেই মুভ করে, কারণ ফোর্থ লেয়ারের টিস্যুটা হচ্ছে লুজ টিস্যু। এই ফোর্থ লেয়ার নিয়ে আমরা কিছু অ্যাপ্লাইড অ্যানাটমি জানতে পারি। এক নাম্বার হচ্ছে এই ফোর্থ লেয়ারে ইমিশারি ভেইন থাকে যাদের কোনো ভালভ নাই, ঠিক আছে, যে সুতরাং ফোর্থ লেয়ারে যদি কখনো ইনফেকশন হয়, যদি কখনো ফোর্থ লেয়ারে ইনফেকশন হয়, নাম্বার 1 এই ইনফেকশনটা স্প্রেড করবে। সেকেন্ড লেয়ারে ইনফেকশন হলে সেই ইনফেকশনটা লোকালাইজড ছিল, কারণ এক কম্পার্টমেন্ট থেকে পাশের কম্পার্টমেন্টে যেতে পারছিল না, সেপ্টা থাকে বলে, কিন্তু এই লেয়ারে তো কোনো সেপ্টা নাই, ফলে কোনো একটা জায়গাতে ইনফেকশন হলে থ্রু আউট দ্য লেয়ার সেটা স্প্রেড করে যাবে। এটা হচ্ছে এক নাম্বার। 2 নাম্বার বিষয় হচ্ছে এই লেয়ারে নার্ভ সাপ্লাই কম থাকে, সুতরাং এই লেয়ারে কোনো পেইন হবে না, ইনফেকশন স্প্রেড করে যাবে কিন্তু কোনো পেইন তৈরি হবে না, সুতরাং এই লেয়ারটা খুবই ডেঞ্জারাস একটা লেয়ার। এই লেয়ারে ইনফেকশন হলে কেউ কিছু বোঝার আগেই কিন্তু ইনফেকশন স্প্রেড করে যাবে। মোর ওভার আরেকটা বিষয় হচ্ছে এই লেয়ারে ইনফেকশন হলে সেই ইনফেকশন ইমিশারি ভেইন দিয়ে ইন্ট্রাক্রেনিয়াল ভেইনে চলে যেতে পারে, আলটিমেটলি ব্রেইনে ইনফেকশন স্প্রেড করে যেতে পারে এবং অনেক বড় বড় কমপ্লিকেশন তৈরি করতে পারে। এই জন্য ফোর্থ লেয়ারকে বলা হয় ডেঞ্জার লেয়ার অফ দি স্কাল্প, ডেঞ্জার লেয়ার অফ দি স্কাল্প বলে ফোর্থ লেয়ারকে। তাইলে আমরা বুঝলাম ফোর্থ লেয়ারের ক্লিনিক্যাল প্রবলেম আমরা আলাপ করে নিলাম, ফোর্থ লেয়ারকে বলে ডেঞ্জার লেয়ার অফ দি স্কাল্প, ঠিক আছে। কেন ফোর্থ লেয়ারকে ডেঞ্জার লেয়ার বলে এইটা এক্সপ্লেনেটরি কোয়েশ্চনে আসে, সেটা আমি পরে আবার দেখাবো। তাছাড়া ফোর্থ লেয়ারে যদি কখনো ব্লিডিং হয়, সেই ব্লিডিংটা আলটিমেটলি দেখা যায় আইলিডের মাঝে চলে আসে, সেই ব্লাডটা আইলিডের মাঝে চলে আসে, আইলিডটা কালো হয়ে যায়, এটাকে এই কন্ডিশনকে বলে ব্ল্যাক আই। ব্ল্যাক আই এটাও ফোর্থ লেয়ারেরই প্রবলেম, ঠিক আছে। ফোর্থ লেয়ারে ব্লিডিং হলে সেই ব্লাডটা ধীরে ধীরে আইলিডে চলে আসে, আইলিডটা কালচে দেখায়, এই কন্ডিশনকে বলে ব্ল্যাক আই। তো ব্ল্যাক আই নিয়ে আমি পরবর্তীতে আবারও আলাপ করব। নাও লাস্ট লেয়ার অফ দি স্কাল, যার নাম হচ্ছে পেরিক্রেনিয়াম। পেরিক্রেনিয়াম কিছুই না, দিস ইজ দ্য পেরিওস্টিয়াম অফ দি ক্রেনিয়াল বোনস। ক্রেনিয়াল বোনসের পেরিওস্টিয়ামকেই বলে পেরিক্রেনিয়াম। এবং এই পেরিক্রেনিয়ামটা আমরা এখানে ডায়াগ্রামে দেখাচ্ছি, হোয়ার ইজ দ্য পেরিক্রেনিয়াম, এই যে ক্রেনিয়াল বোনস এবং এই লেয়ারটার নামই পেরিক্রেনিয়াম, হিয়ার ইজ দ্য পেরিক্রেনিয়াম, নিশ্চয়ই দেখা যাচ্ছে, বাকিটুকু আমি আর দাগ দিলাম না দেখার জন্য। দিস ইজ দ্য পেরিক্রেনিয়াম। So pericranium is the periosteum of the cranial bones and it is attached loosely to the bones. Bones এর গায়ে এরা loosely লেগে থাকে এবং কোন জায়গাতে যদি ফিশার পায়, সালকাস পায় বা কোনো ওপেনিং পায়, তখন এই পেরিক্রেনিয়ামটা ধীরে ধীরে সালকাস বা ফিশার দিয়ে ভিতর দিকে ঢুকে পড়ে and become continuous with the endocrinium, মানে এন্ডোস্টিয়াম of the cranial bone কে বলে এন্ডোক্রেনিয়াম। তাহলে পেরিক্রেনিয়ামটা আলটিমেটলি এন্ডোক্রেনিয়ামের সাথে কন্টিনিউয়াস হয়ে যায়। দেখি কি লিখছি আমরা, ইট ইজ দ্য পেরিওস্টিয়াম অফ দি ক্রেনিয়াল বোনস and it is attached loosely to the bones, বোনসের গায়ে লুজলি লেগে থাকে। বাট এট সুচার, যেখানে দুটো বোনস জয়েন্ট হয় সুচার বলে, স্কাল বোন গুলো যেখানে মিট করে সেই জায়গাতে সুচার ফর্ম করে, বাট এট সুচার অর ফিশার অর ফোরামিনা it become continuous with endosteum of the cranial bone, যার নাম এন্ডোক্রেনিয়াম। সো পেরিক্রেনিয়ামের আমরা ক্লিনিক্যাল প্রবলেম জেনে যাব এবার। মাঝে মাঝে এরকম হয়, একটা বেবি ডেলিভারি হতে প্রবলেম হচ্ছে, ভেজাইনাল ডেলিভারি হচ্ছে না, ঠিক আছে, অনেক প্রবলেম, তার অ্যারেস্ট হয়ে আছে, লেবারটা অবস্ট্রাক্টেড লেবার, এই কন্ডিশনে দেখা যায় যে এই যে পেরিক্রেনিয়াম, মানে পেরিক্রেনিয়াম তো পেরিওস্টিয়াম, আমরা জানি পেরিওস্টিয়ামের মাঝে পেরিওস্টিয়াল ব্লাড ভেসেল থাকে, পেরিওস্টিয়াল আর্টারি থাকে, মাঝে মাঝে এরকম হয় পেরিওস্টিয়াল আর্টারি গুলো ছিঁড়ে যায়, টিয়ার হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়, মাল্টিপল মাইনর পেরিওস্টিয়াল আর্টারি রাপচার হয়ে যায়, এতে কি হবে, ব্লিডিং হবে। সেই ব্লাডটা করবে কি, দেখা যাবে পেরিওস্টিয়ামের নিচে জমা হবে। পেরিওস্টিয়ামটা মানে পেরিক্রেনিয়াম তো বোনের সাথে
লুজলি অ্যাটাচ থাকে। সুতরাং পেরিওস্টেমের নিচে এই ব্লিডিংটা যখন বোনস এবং পেরিওস্টেমের মাঝখানে জমা হবে তখন একটা এলিভেশন সুয়েলিং তৈরি করবে, তার নাম সেফালোহেমাটোমা। সেফালোহেমাটোমা তৈরি করবে। এই হচ্ছে এই লেয়ারের ক্লিনিক্যাল প্রবলেম। নাও আমি একটা জিনিস দেখাচ্ছি। সেকেন্ড লেয়ার ইট ইজ দ্য কানেকটিভ টিস্যু লেয়ার এন্ড ফোর্থ লেয়ার ইট ইজ দ্য লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। দুই লেয়ারের ডিফারেন্স কি? সেকেন্ড লেয়ারের টিস্যুটা হচ্ছে ডেন্স, কিন্তু ফোর্থ লেয়ারের টিস্যুটা কিন্তু লুজ। সেকেন্ড লেয়ারে কম্পার্টমেন্ট প্রেজেন্ট বিকজ সেপ্টা প্রেজেন্ট, কিন্তু ফোর্থ লেয়ারে কিন্তু কোনো সেপ্টা নাই, যে কারণে কোনো কম্পার্টমেন্ট নাই। সেকেন্ড লেয়ারে আমরা নার্ভ দেখবো, নিউমারাস নার্ভ ছিল, নার্ভ সাপ্লাই বেশি ছিল, যে কারণে পেইন বেশি হয়েছিল। সেকেন্ড লেয়ারে ইনফেকশন হলে পেইন বেশি হয়, কারণ এখানে নার্ভ সাপ্লাই বেশি। কিন্তু ফোর্থ লেয়ারে কিন্তু নার্ভ সাপ্লাই কম, যে কারণে যদি কখনো ইনফেকশন হয় তখন কিন্তু পেইন হয় না। আর সেকেন্ড লেয়ারে কোনো ইমিশারি ভেইন থাকে না, কিন্তু ফোর্থ লেয়ারে কিন্তু ইমিশারি ভেইন থাকে। এই হচ্ছে দুই লেয়ারের কম্পারেটিভ ডিফারেন্স। নাও আমরা অলরেডি আলাপ করেছি ইপিক্রেনিয়াস নামে একটা মাসলের কথা। ইপিক্রেনিয়াস নামে যে মাসল, এটা স্ক্যাল্পের মাঝে থাকে। এই মাসলটা দুইটা পার্ট আছে। একটা এরা হচ্ছে ফ্ল্যাট টাইপ অফ মাসল, মাসলগুলো খুবই ফ্ল্যাট প্যাটার্নের মাসল। দুইটা পার্ট তার, একটা হচ্ছে occipitotemporalis, occipitofrontalis, another one is parietotemporalis. occipitofrontalis মাসলটা সামনে পিছনে থাকে, এইভাবে থাকে। Here is the frontalis part, this is the frontalis part and this is the occipitalis part. আর আরেকটা পার্ট হচ্ছে parietotemporalis, এই পার্টটা থাকে এই ডিরেকশনে। This is called parietotemporalis. এই মাসলটা কিন্তু টেম্পোরালিস মাসল। This is the temporalis muscle. Temporalis muscle represent one part of the parietotemporalis. However, সেটা আমার দরকার নাই, আমাদের দরকার হচ্ছে ইপিক্রেনিয়াস মাসলের দুটো পার্ট আছে, একটার নাম হচ্ছে occipitofrontalis, another one is parietotemporalis. আর এই মাসলটার যে টেন্ডন সেটা ফ্ল্যাট হয়ে তৈরি করে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস অর গেলিয়া অ্যাপোনিউরোটিকা। occipitofrontalis নামে যে মাসল, এই মাসলের আবার দুটো পার্ট আছে, একটাকে বলে ফ্রন্টাল পার্ট, আরেকটাকে বলে occipital পার্ট। হিয়ার ইজ দ্য ফ্রন্টাল পার্ট, হিয়ার ইজ দ্য occipital পার্ট। প্রত্যেকটা পার্টে আবার দুটো করে বেলি আছে, ইচ পার্ট হ্যাজ টু বেলি। তাহলে এই দুটো হচ্ছে ফ্রন্টাল বেলি আর এই দুটো হচ্ছে occipital বেলি। So there is the frontal belly, there is the occipital belly. তাহলে টোটাল বেলি হচ্ছে চারটা বেলি আছে। ওকে, প্রথমে আমরা যাব ফ্রন্টাল বেলিতে। এই ফ্রন্টাল বেলি গুলো অরিজিন নেয়, এই মাসল অরিজিন নেয় হচ্ছে ফ্রম দা আইব্রো, ঠিক আছে, আইব্রো এন্ড রুট অফ দি নোজ, এই লেভেলে স্কিন থেকে, ঠিক আছে। সো ফ্রন্টাল বেলি অরিজিন নেয় from the skin of the eyebrow and root of the nose, এই জায়গা থেকে তারা অরিজিন নেয়। তারপরে মাসলটা ব্যাকওয়ার্ড এন্ড ল্যাটারালি চলে যাবে, গিয়ে ইনসারশন দেয় এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিসে, ইনসারশন দিবে। তাহলে এখানে হচ্ছে অরিজিন আর এখানে হচ্ছে ইনসারশন ওইদিকে। ওকে, এই মাসলটা নার্ভ সাপ্লাই দিবে হচ্ছে, এটা একটা মাসল অফ দি ফেশিয়াল এক্সপ্রেশন, and all the muscle of facial expression develop from the second arch, and the nerve of the second arch is the facial nerve. তার মানে এই frontal belly will be supplied by facial nerve, but which branch? এই branch হচ্ছে temporal branch of the facial nerve, temporal branch of facial nerve. তাহলে আমরা বুঝলাম frontal belly will be supplied by temporal branch of facial nerve. এই পার্টের অ্যাকশন কি? অ্যাকশন কি? ফ্রন্টাল বেলির কাজ কি? কাজ হচ্ছে দুটো কাজ করে। এক নম্বর কাজ হচ্ছে সে হচ্ছে আইব্রোকে এলিভেট করে, আইব্রোকে এলিভেট করে, ঠিক আছে, এন্ড সারপ্রাইজ এক্সপ্রেশন দিতে হেল্প করে, ঠিক আছে। সারপ্রাইজ এক্সপ্রেশনের জন্য আইব্রোকে আপওয়ার্ড এলিভেট করা জরুরি।
আমরা যখন সারপ্রাইজড হই তখন আমাদের কপাল কুঁচকে যায় এবং আমাদের আইব্রোটা কিন্তু উপর দিকে উঠে যায় এবং এইটাকে বলে সারপ্রাইজ এক্সপ্রেশন। এই সারপ্রাইজ এক্সপ্রেশনের জন্য লাগবে হচ্ছে ফ্রন্টাল বেলি অফ দি অক্সিপিটো ফ্রন্টালিস মাসল। এই গেল একটা কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে আমরা যখন আমরা আরেকটা কাজ করে, সেটা হচ্ছে আমরা যখন খুব চিন্তায় পড়ে যাই বা বিরক্ত হই, তখন এক ধরনের এক্সপ্রেশন তৈরি হয় ফেসের মাঝে, আমাদের কপালে ভাঁজ তৈরি হয়, যার নাম হচ্ছে ট্রান্সভার্স রিঙ্কল। এই ট্রান্সভার্স রিঙ্কল তৈরি করাও হচ্ছে ফ্রন্টাল বেলির কাজ। তাহলে ফ্রন্টাল বেলি দুটো কাজ করে, একটা হচ্ছে সে কপালের মাঝে ভাঁজ তৈরি করে, ট্রান্সভার্স রিঙ্কল তৈরি করে। এই ট্রান্সভার্স রিঙ্কল দরকার হচ্ছে ফর টেনশনের ইমোশন, ফর বিরক্তির ইমোশন এক্সপ্রেশন তৈরিতে এটা লাগে। প্লাস সে আইব্রোকে এলিভেট করে, তা দিয়ে সারপ্রাইজ ইমোশনে হেল্প করে। আরো দুটো বেলি আছে অক্সিপিটো ফ্রন্টালিসের, সেগুলো হচ্ছে অক্সিপিটাল বেলি। এই অক্সিপিটাল বেলি গুলো অরিজিন নেয় ফ্রম দা হাইয়েস্ট নিউকাল লাইন। occipital belly origin from the lateral part of the highest nuchal line. highest nuchal line lateral part থেকে এই মাসলটা অরিজিন নেয় এবং তারপরে অরিজিন নিল এই জায়গা থেকে, হাইয়েস্ট নিউকাল লাইন থেকে। দেন মাসলটা ইনসারশন দিবে হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিসের মাঝে। এর নার্ভ সাপ্লাই এও হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশনের মাসল, ঠিক আছে। সুতরাং ডেভেলপ করবে সেকেন্ড আর্চ থেকে এবং নার্ভ সাপ্লাই হবে ফেশিয়াল নার্ভ দিয়ে। বাট কথা হচ্ছে ফেশিয়াল নার্ভের কোন ব্রাঞ্চ সাপ্লাই দেয়? এইটাকে সাপ্লাই দিবে পোস্টিরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ দি ফেশিয়াল নার্ভ। পোস্টিরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ ফেশিয়াল নার্ভ, কারণ অরিকল মানে হচ্ছে পিনা, কান। কান মানে সহজভাবে যাকে আমরা কান বলি, এই জায়গায় থাকে হচ্ছে কান বা অরিকল। অরিকলের পিছনে থাকে হচ্ছে এই মাসল। তাহলে এই রিজিয়নে যে ব্রাঞ্চটা সাপ্লাই দিবে তার নাম হচ্ছে পোস্টিরিয়র অরিকুলার ব্রাঞ্চ অফ দি ফেশিয়াল নার্ভ, সে সাপ্লাই দিবে। তাহলে কিন্তু আমরা নার্ভ সাপ্লাই জেনে গেলাম অক্সিপিটাল বেলির। সো অক্সিপিটাল বেলির অ্যাকশন কি? অ্যাকশন হচ্ছে স্ক্যাল্পকে রিট্রাক্ট করে, পিছন দিকে টেনে নেয়, স্ক্যাল্পকে রিট্রাকশন করে বা পিছন দিকে নিয়ে যাওয়া, এটা হচ্ছে এই অক্সিপিটাল বেলির কাজ। আমরা চাইলে কিন্তু আমরা স্ক্যাল্পকে মুভ করতে পারি নিজেরা, ঠিক আছে। চাইলে আমরা স্ক্যাল্পকে সামনে নিতে পারি, পিছনে নিতে পারি। এই সামনে পিছনে নেয় হচ্ছে অল্টারনেট ফ্রন্টাল বেলি আর অক্সিপিটাল বেলি কন্ট্রাক্ট করে। ফ্রন্টাল বেলি যখন কন্ট্রাক্ট করবে স্ক্যাল্পটা সামনের দিকে যাবে, অক্সিপিটাল বেলি যখন মানে প্রট্রাকশন হবে, আর অক্সিপিটাল বেলি যখন কন্ট্রাক্ট করবে স্ক্যাল্পকে তখন সে টেনে পিছন দিকে নিয়ে যাবে। স্ক্যাল্পকে টেনে এইভাবে স্ক্যাল্পকে টেনে সে পিছন দিকে নিয়ে যাবে, যাকে বলে রিট্রাকশন অফ দি স্ক্যাল্প। তাহলে অলরেডি আমরা মাসলটা আলাপ করে ফেলেছি। নাও আর্টারিয়াল সাপ্লাই অফ দি স্ক্যাল্প। স্ক্যাল্পের আর্টারিয়াল সাপ্লাই কে দেয়? আমরা দেখব স্ক্যাল্পকে আর্টারিয়াল সাপ্লাই দিবে কিভাবে, আলাপ করব। ইন ফ্রন্ট অফ দি অরিকল, বিহাইন্ড অরিকল। অরিকলের সামনে, অরিকল, দিস ইজ দ্য অরিকল। অরিকলের সামনে তিনটা আর্টারি থাকে, একটা হচ্ছে সুপ্রাট্রক্লিয়ার আর্টারি, সুপ্রা অরবিটাল আর্টারি এন্ড সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি। তিনটা আর্টারি সাপ্লাই দেয় ইন ফ্রন্ট অফ দ্য অরিকল। তিনটা আর্টারি, supratrochlear, supraorbital artery, they are branch of the ophthalmic artery. They are branch of the ophthalmic artery, and ophthalmic artery is the branch of internal carotid artery. তাহলে এই দুটো ব্রাঞ্চ হচ্ছে ইন্টারনাল ক্যারোটিডের ব্রাঞ্চ। নাও সুপারফিশিয়াল টেম্পোরাল আর্টারি, এই আর্টারিটা হচ্ছে এক্সটার্নাল ক্যারোটিডের ব্রাঞ্চ। It is the branch of external carotid artery. Supratrochlear, supraorbital, they are branch of the ophthalmic artery, which is the branch of internal carotid artery. But superficial temporal artery is the branch of the external carotid artery. A in front of the auricle, and behind auricle there will be two artery.
কি কি আর্টারি বিহাইন্ড অরিকলে দেয়? একটা হচ্ছে posterior auricular artery and occipital artery. Both are branch of the external carotid artery. Both are branch of the external carotid artery. তার মানে আমরা জানলাম স্ক্যাল্পের মাঝে যে আর্টারিয়াল সাপ্লাই গুলো দেয় তার মাঝে টোটাল আর্টারি হচ্ছে 5টা। There are 5 arteries supplying the scalp. 2 are the branch of the internal carotid artery and 3 are branch of the external carotid artery. এইবার আমরা জানবো স্ক্যাল্পের ভিনাস ড্রেনেজ কোথায় হয়। ভিনাস ড্রেনেজ হুবহু আর্টারিয়াল সাপ্লাইয়ের মতো। In front of the auricle, same supratrochlear vein, supraorbital vein and superficial temporal vein. Supratrochlear vein হচ্ছে here. This is the supratrochlear vein, this is the supraorbital vein. এই দুটো ভেইন আলটিমেটলি মিট করে তৈরি করে অ্যাঙ্গুলার ভেইন। তাহলে আমরা বলতে পারি এই দুই ভেইন ড্রেইন করে অ্যাঙ্গুলার ভেইনে। আর হচ্ছে এই ভেইনটার নাম সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন। সুপারফিশিয়াল টেম্পোরাল ভেইন ড্রেইন করে রেট্রোমেন্ডিবুলার ভেইনে। এই ভেইনটার নাম রেট্রোমেন্ডিবুলার ভেইন। So superficial temporal vein drains into retromandibular vein. আর বিহাইন্ড দ্য অরিকল দুটো ভেইন পাবো আমরা আগের মতোই, posterior auricular vein and occipital vein. ওই যে দেখা যাচ্ছে occipital vein. Here is the occipital vein, this is the posterior auricular vein. এই posterior auricular vein drains into external jugular vein. আর occipital vein drains into suboccipital venous plexus. এই বিষয়টা আমি ফেস চ্যাপ্টারে আবারও ডিসকাস করব, ফেস চ্যাপ্টারে। সো ভিনাস ড্রেনেজ হয়ে গেল। নাও লিম্ফেটিক ড্রেনেজ অফ দি স্কাল্প। স্কাল্পের লিম্ফেটিক ড্রেনেজ সিমিলারলি ইন ফ্রন্ট অফ দি অরিকল, বিহাইন্ড অরিকল ডিসকাস করব। ইন ফ্রন্ট অফ দি অরিকল, এই যে অরিকলের সামনে আমরা একটা দাগ দিয়ে দেখাচ্ছি। সাপোজ এইটুকু আমি ভাগ করে নিলাম ইন ফ্রন্ট অফ দ্য অরিকল। ইন ফ্রন্ট অফ দি অরিকল অল লিম্ফ গোস টু দিস লিম্ফ নোড, যার নাম প্রি অরিকুলার লিম্ফ নোড অর প্যারোটিড লিম্ফ নোড। প্রি অরিকুলার অর প্যারোটিড লিম্ফ নোডে ড্রেন করবে। আর বিহাইন্ড অরিকল দুটো জায়গায় যাবে। বিহাইন্ড অরিকল এক নম্বরে যাবে হচ্ছে এই জায়গায়, যার নাম হচ্ছে পোস্ট অরিকুলার অর ম্যাস্টয়েড লিম্ফ নোডে, আর কিছু যাবে হচ্ছে অক্সিপিটাল লিম্ফ নোডে। অক্সিপিটাল লিম্ফ নোডে যাবে কিছু। আমি আরেক দেখাচ্ছি। In front of the auricle যায় pre-auricular or parotid lymph node, আর behind auricle যাবে post auricular or mastoid lymph node and occipital lymph node. আরেকটা ডায়াগ্রাম দেখাচ্ছি আমি নিজে রাখা। মনে করে this is the scalp, top view of the scalp, দুইটা auricle দেখাচ্ছি। এবার আমরা অরিকলের সামনে থাকে pre-auricular or parotid lymph node, অরিকলের পিছনে post auricular or mastoid lymph node, আর occipital region-এর দিকে থাকে occipital lymph node. আমরা অরিকল দিয়ে ভাগ করে নিচ্ছি দুই পার্ট, একটা হচ্ছে প্রি অরিকুলার in front of the auricle, behind auricle. In front of auricle lymph goes to the pre-auricular lymph node and behind auricle lymph goes to post auricular or mastoid node and occipital node. বাস হয়ে গেল, সিম্পল। এখন এই যে যদি স্কাল্পের মাঝে কখনো ক্যান্সার হয়, কার্সিনোমা হয়, আমরা জানি কার্সিনোমা ক্যান্সারের সেলগুলো লিম্ফেটিক সিস্টেম দিয়ে স্প্রেড করে। এখন অরিকলের সামনে যদি কার্সিনোমা হয় তাহলে সেই ক্ষেত্রে ম্যালিগন্যান্ট সেলগুলোকে আমরা পাবো প্রি অরিকুলার লিম্ফ নোডে। আর যদি আমরা পোস্টেরিয়র পার্ট বিহাইন্ড অরিকল কার্সিনোমা হয়, সেই ক্ষেত্রে আমরা দেখব সেই ম্যালিগন্যান্ট সেলগুলো পাওয়া যাবে mastoid lymph node or post auricular lymph node. Now nerve supply of the scalp জানতে চাই। স্ক্যাল্পের নার্ভ সাপ্লাই কি? নার্ভ সাপ্লাই কে আমরা ভাগ করব in front of the auricle, behind auricle. আবারও in front of the auricle টোটাল 5টা নার্ভ পাওয়া যাবে। তার মাঝে 4টা নার্ভ হচ্ছে সেন্সরি, একটা হবে মোটর। 4টা হবে সেন্সরি, একটা হবে মোটর। সেন্সরি কি? নাম্বার 1 supratrochlear nerve. Here is the supratrochlear nerve. Then supraorbital nerve. এই দুটোই হচ্ছে ফ্রন্টাল ডিভিশনের ব্রাঞ্চ। অপথ্যালমিক নার্ভের ফ্রন্টাল ডিভিশনের ব্রাঞ্চ। আমরা জানি ট্রাইজেমিনাল নার্ভে 3টা ব্রাঞ্চ আছে, অপথ্যালমিক ডিভিশন,
ম্যাক্সিলারি ডিভিশন, ম্যান্ডিবুলার ডিভিশন। অপথ্যালমিক ডিভিশনের আবার তিনটা ব্রাঞ্চ, ফ্রন্টাল, ল্যাক্রিমাল, নেজোসিলিয়ারি। এই ফ্রন্টালের দুটো টার্মিনাল ব্রাঞ্চ হয়, একটা হচ্ছে সুপ্রাঅরবিটাল ব্রাঞ্চ, supratrochlear branch. So supratrochlear nerve, supraorbital nerve, they are branches of the frontal division of the ophthalmic nerve. Then আরেকটা sensory nerve পাবো, তার নাম zygomatic-temporal nerve. Zygomatic-temporal nerve is the branch of the zygomatic nerve, and zygomatic nerve is the branch of the maxillary division of trigeminal nerve. Maxillary division of trigeminal nerve, zygomatic-temporal nerve. Finally, just in front of the auricle ঠিক সামনে, auricle এবং temporal region মিলে এই নার্ভটার নাম auriculo-temporal nerve. Auriculo-temporal nerve, এই নার্ভটা হচ্ছে ম্যান্ডিবুলার ডিভিশন অফ ট্রাইজেমিনাল নার্ভের ব্রাঞ্চ, ট্রাইজেমিনালের ম্যান্ডিবুলার ডিভিশনের ব্রাঞ্চ। সো চারটা সেন্সরি নার্ভ আমি আলাপ করে ফেলেছি। স্কাল্পের মাঝে চারটা সেন্সরি নার্ভ সাপ্লাই দেয় স্কাল্পকে ইন ফ্রন্ট অফ দ্য অরিকল। সে তাছাড়া স্কাল্পে একটা মোটর নার্ভ আছে ইন ফ্রন্ট অফ দ্য অরিকল। প্রশ্নটা হচ্ছে এই মোটর নার্ভটা কাকে সাপ্লাই দিবে? স্কাল্পে এমন কি আছে যার মোটর সাপ্লাই দরকার? হ্যাঁ, আমরা জানি স্কাল্পে মাসল আছে, অক্সিপিটো ফ্রন্টালিস, তার মাঝে কানের সামনে থাকে ফ্রন্টাল বেলি, তার মানে এই ফ্রন্টাল বেলির যে নার্ভ সেটাই হচ্ছে এখন আমরা বলতে যাব, সেই নার্ভটার নাম টেম্পোরাল ব্রাঞ্চ অফ দি ফেসিয়াল নার্ভ। টেম্পোরাল ব্রাঞ্চ অফ ফেসিয়াল নার্ভ। ঠিক আছে, নাও আমরা চলে যাচ্ছি বিহাইন্ড অরিকল। অরিকলের পিছনে আবারও দেখবো চারটা নার্ভ পাবো, টোটাল পাঁচটা নার্ভ পাবো। তার মাঝে চারটা সেন্সরি আর একটা হবে মোটর। চারটা হবে সেন্সরি, কি কি? একটা হচ্ছে গ্রেট অরিকুলার নার্ভ, ঠিক আছে, এই সবকটাই হবে সার্ভাইকেল প্লেক্সাসের ব্রাঞ্চ। এই চারটা নার্ভের চারটাই হচ্ছে সার্ভাইকেল প্লেক্সাসের ব্রাঞ্চ। তো প্রথমে পেলাম হচ্ছে গ্রেট অরিকুলার নার্ভ, তারপরে হচ্ছে লেসার অক্সিপিটাল নার্ভ, লেসার অক্সিপিটাল নার্ভ যার রুট ভ্যালু C2, দেন গ্রেটার অক্সিপিটাল নার্ভ, তারপরে C3 থেকে আসে থার্ড অক্সিপিটাল নার্ভ। ঠিক আছে, সো প্রথম দুইটা হচ্ছে সার্ভাইকেল প্লেক্সাসের ব্রাঞ্চ, পরে দুটো ঠিক সার্ভাইকেল প্লেক্সাস না, সার্ভাইকেল নার্ভ থেকে আসে কিন্তু প্লেক্সাস থেকে না। সার্ভাইকেল, কারণ প্লেক্সাস তৈরি হয় ভেন্ট্রাল রেমাস দিয়ে, আর আর এই যে গ্রেটার অক্সিপিটাল এন্ড থার্ড অক্সিপিটাল নার্ভ, দিস আর দ্য ডরসাল রেমাস। ডরসাল রেমাস অফ দি সেকেন্ড সার্ভাইকেল নার্ভ, তার নামই গ্রেটার অক্সিপিটাল নার্ভ। ডরসাল রেমাস অফ থার্ড সার্ভাইকেল নার্ভ is called third occipital nerve। কারো মাথায় আসতে পারে যে ডরসাল রেমাস অফ দি ফার্স্ট সার্ভাইকেল নার্ভের নাম কি? আসলে ফার্স্ট সার্ভাইকেল নার্ভে কোনো ডরসাল রেমাস নাই, ফার্স্ট সার্ভাইকেল নার্ভে কোনো ডরসাল রেমাস নাই। সেকেন্ড সার্ভাইকেলের ডরসাল রেমাসকে বলে গ্রেটার অক্সিপিটাল নার্ভ, থার্ড সার্ভাইকেল নার্ভের ডরসাল রেমাস বলে থার্ড অক্সিপিটাল নার্ভ। সো এই দুটো হচ্ছে যাকে বলা হয় ডরসাল রেমাস, আর এই দুটো হচ্ছে ভেন্ট্রাল রেমাস থেকে আসে, সার্ভাইকেল প্লেক্সাস থেকে আসে, একটা গ্রেট অরিকুলার আর লেসার অক্সিপিটাল নার্ভ। এই চারটা হচ্ছে বিহাইন্ড অরিকলে সেন্সরি সাপ্লাই দেয়, আর বিহাইন্ড অরিকলে একটা মোটর সাপ্লাই আছে, সেটা হচ্ছে পোস্টেরিয়র অরিকুলার নার্ভ। দিস নার্ভ সাপ্লাই occipital belly of the occipito frontalis, posterior auricular branch of the facial nerve। এটা হচ্ছে কার ব্রাঞ্চ বললাম? এটা হচ্ছে occipital belly কে সাপ্লাই দেওয়ার জন্য। সো স্কাল্পের আমার সেন্সরি সাপ্লাই কিন্তু হয়ে গেল, মানে নার্ভ সাপ্লাই হয়ে গেল। আমরা এইরকম ছবিও দেখি স্নেলের মাঝে আছে, একই ছবিতে আর্টারিয়াল সাপ্লাইও দেখাচ্ছে, একই ছবিতে ভেনাস ড্রেনেজও দেখাচ্ছে। চাইলে আমরা এই ছবির মাঝেই লিম্ফেটিক সাপ্লাইটাও দেখিয়ে দিতে পারি, একই ছবিতে লিম্ফেটিক ড্রেনেজও হয়ে যাবে। এই যে প্রি অরিকুলার, পোস্ট অরিকুলার, আর এখানে আমরা দেখাবো হচ্ছে অক্সিপিটাল লিম্ফ নোড। ঠিক আছে, তাহলে কিন্তু সেম ডায়াগ্রামে তিন রকমের ইয়েই হয়ে গেল, আর্টারিয়াল সাপ্লাই, নার্ভ সাপ্লাই এবং লিম্ফেটিক ড্রেনেজ, তিনটেই আমরা দেখাতে পারছি।
নাও চলে আসলাম হোয়াট ইজ ব্ল্যাক আই। একটা শব্দ আমরা পেয়েছিলাম ব্ল্যাক আই। এই ব্ল্যাক আই জিনিসটা কি? আমরা যদি একটু খেয়াল করে দেখি এখানে এই যে ফার্স্ট লেয়ারটা হচ্ছে স্কিন, তারপরে এই মিডিলে এই যে ক্রস দেওয়া লেয়ার সেটা হচ্ছে যাকে বলা হয় ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার। দিস ইজ দ্য ডেন্স কানেকটিভ টিস্যু লেয়ার। এগুলো হচ্ছে সেপ্টা, যেখানে কম্পার্টমেন্ট তৈরি হবে। গ্রিন কালার লেয়ারটা হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস বা অ্যাপোনিউরোটিক লেয়ার। তার নিচে থাকে হচ্ছে আচ্ছা এই অ্যাপোনিউরোসিসটা কার অ্যাপোনিউরোসিস? একটা হচ্ছে এপিক্রেনিয়াস মাসলের অ্যাপোনিউরোসিস। এই মাসলের দুইটা পার্ট আছে, অক্সিপিটো ফ্রন্টালিস, প্যারাইটো অক্সিপিটালিস। এই ডায়াগ্রামে আমাদের লাগবে অক্সিপিটো ফ্রন্টালিসটা। আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টাল বেলি, এই যে ফ্রন্টাল বেলি, এই মাসলটা অরিজিন নেয় হচ্ছে স্কিন থেকে। এই মাসলটা অরিজিন নেয় স্কিন থেকে, নট ফ্রম দি বোন। বোন থেকে অরিজিন নেয় না। কিন্তু কার স্কিন থেকে অরিজিন নেয়? সে আইব্রোর স্কিন থেকে অরিজিন নেয়, রুট অফ দি নোজের স্কিন থেকে অরিজিন নেয়। ইট টেকস অরিজিন ফ্রম রুট অফ দি নোজ এন্ড আইব্রো, স্কিন অফ দি আইব্রো। আচ্ছা, আমি একটা জিনিস দেখাচ্ছি। যদি এই মাসলটা অরিজিন নিত বোন থেকে, এইভাবে অরিজিন নিত, তাহলে এই স্পেসটা মানে লুজ কানেকটিভ টিস্যু লেয়ার, যেটা এই যে অ্যাপোনিউরোসিসের নিচে এই লেয়ারটার নামই লুজ কানেকটিভ টিস্যু লেয়ার বা সাব অ্যাপোনিউরোটিক স্পেস কন্টেইনিং লুজ কানেকটিভ টিস্যু লেয়ার। এই লেয়ারটা সামনে কিন্তু লিমিটেড হয়ে পড়তো, আর এক্সটেন্ড করতে পারতো না। পিছন দিকে যদি আমরা দেখি, এই যে অক্সিপিটাল বেলি, আমরা জানি অক্সিপিটাল বেলি অরিজিন নেয় হাইয়েস্ট নিউকাল লাইন থেকে, মানে বোন থেকে অরিজিন নেয়, সে বোন থেকে অরিজিন নেয়। সুতরাং এই স্পেসটা, মাঝখানের এই স্পেসটা কিন্তু এইখানে লিমিটেড, এরপরে আর যেতে পারেনি। ঠিক আছে, এরপরে আর কিন্তু স্পেস নাই, কারণ মাসল তো লেগে গেছে বোনসের সাথে, স্পেস আর তৈরি হয়নি। সামনের ফ্রন্টাল বেলি যদি বোন থেকে অরিজিন নিত, তাহলে স্পেস এখানে শেষ হয়ে যেত। কিন্তু প্রবলেমটা হচ্ছে ফ্রন্টাল বেলি অরিজিন নেয় স্কিন থেকে। তার মানে কি, এই সাব অ্যাপোনিউরোটিক স্পেস পোস্টেরিয়রলি লিমিটেড হলেও এন্টেরিয়রলি কিন্তু লিমিটেড না, বরং এই স্পেসটা এন্টেরিয়রলি কমিউনিকেট করে উইথ দ্য সাবকিউটেনিয়াস স্পেস অফ দি আইলিড। আইলিডের সাবকিউটেনিয়াস স্পেসের সাথে কমিউনিকেট করে। এখন মনে করলাম কোনো কারণে এই স্পেসের মাঝে লুজ কানেকটিভ টিস্যু লেয়ারে একটা ব্লিডিং হলো। এই ব্লিডিং হলে ব্লাড জমতে তৈরি ব্লাড আসবে এই লেয়ারে। এই ব্লাডটা পিছনে গিয়ে এইখানে যাবে, গিয়ে এরপরে আর নামতে পারবে না, কারণ স্পেস তো এখানে শেষ। কিন্তু সামনের দিকে এই লেয়ার গ্রেভিটির কারণে সে ধীরে ধীরে এইদিকে আসবে। যেহেতু এই মাসলটার কোনো বনি অরিজিন নাই, আলটিমেটলি এই ব্লাডটা চলে যাবে আইলিডের মাঝে, আইলিডে চলে যাবে ব্লাড। ঠিক আছে, স্লোলি গ্রেভিটির কারণে স্লোলি আইলিডে ব্লাড ঢুকে পড়বে। আমরা কি লিখছি আমরা একটু দেখাচ্ছি। ফ্রন্টাল বেলি অফ অক্সিপিটো ফ্রন্টালিস হ্যাজ নো বনি অরিজিন। It takes origin from skin and superficial fascia of the eyebrow and root of the nose. Sub aponeurotic space মানে যে স্পেসে লুজ কানেকটিভ টিস্যু থাকে, that space is limited posteriorly as occipital belly is attached to the bone, but it is not limited anteriorly. ঠিক আছে, so bleeding in the fourth layer মানে লুজ কানেকটিভ টিস্যু লেয়ারে যদি ব্লিডিং হয়, this result in slow gravitation of the blood. ব্লাড ধীরে ধীরে গ্র্যাভিটির কারণে স্লোলি ঢুকে পড়বে কোথায়? ইনটু রুট অফ দি নোজে আসবে এন্ড আইলিডে চলে যাবে, আপার আইলিডে ঢুকে পড়বে ব্লাড। আপার আইলিড অ্যাপিয়ার্স ব্ল্যাক ইন দিস কন্ডিশন, আপার আইলিডটা ব্ল্যাক হয়ে যাবে। দিস ইজ কল্ড ব্ল্যাক আই, এটাকে ব্ল্যাক আই বলে। অনেকে স্কাল্পের মাঝে কোনো ইনজুরি হলে দেখা যায়, অনেকের মাথায় রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা মাথার মাঝে বাড়ি দিল কেউ, তখন দেখা যায় এরকম আইলিড কালো হয়ে যায়। এই ক্ষেত্রে কিছুই করতে হয় না, ধীরে ধীরে কিন্তু ব্লাডটা অ্যাবজর্ব হয়ে যায়, কিছুদিন পরে ব্লাডটা অ্যাবজর্ব হয়ে যায়, ঠিক হয়ে যায়। বাট তার আগ পর্যন্ত আইলিডটা এরকম ব্ল্যাক হয়ে থাকে। এই কন্ডিশনকে বলে ব্ল্যাক আই।
অথবা এর আরেকটা নাম আছে, এর আরেকটা নাম হচ্ছে রেকুন আই অর পান্ডা আই। আমরা দেখি এইটা হচ্ছে রেকুন। রেকুন একটা প্রাণী যার চোখের চারপাশে কালো থাকে। সিমিলারলি পান্ডা আরেকটা প্রাণী, তারও চোখের চারপাশে কালো থাকে। এই রেকুন বা পান্ডার মতো চোখ হয়ে যায়, এই জন্য এইটাকে এই ব্ল্যাক আইয়ের আরেক নাম রেকুন আই অর পান্ডা আই। সো ব্ল্যাক আই জিনিসটা কি আমরা বুঝতে পারলাম। নাও ফোর্থ লেয়ার অফ দি স্কাল্প কে বলে ডেঞ্জার লেয়ার অফ দি স্কাল্প। এর কারণ কি? এটা এক্সপ্লেনেটরি কোয়েশ্চনে আসে, 2 মার্কের কোয়েশ্চন প্রায়ই আসে। সো এটা আমাদেরকে জানতে হবে এক্সপ্লেইন প্রশ্নের জন্য উত্তর দিতে গেলে। ফোর্থ লেয়ারে যে টিস্যুটা আছে সেই টিস্যুটা হচ্ছে লুজলি অ্যারেঞ্জড and this layer has less nerve supply. So any infection is in this layer spread very rapidly and extensively throughout this layer. পুরা লেয়ারে ছড়িয়ে পড়ে এই লেয়ারে ইনফেকশন হলে, কারণ টিস্যুটা খুব লুজ এবং এখানে নার্ভ সাপ্লাই বেশি থাকে, কম থাকে, এবং এই ইনফেকশনটা জেনারেলাইজড হয়ে যায়। আমরা জানি সেকেন্ড লেয়ারে ইনফেকশন হলে সেই ইনফেকশন লোকালাইজড থাকে, স্প্রেড করতে পারে না। কিন্তু ফোর্থ লেয়ারে যেহেতু কোনো কম্পার্টমেন্ট নাই, সো একটা ইনফেকশন হলে সে স্প্রেড করে খুব দ্রুত, তার সাথে উইদাউট প্রডিউসিং মাচ পেইন, কোনো পেইন তৈরি না করেই স্প্রেড করে ফেলে, জেনারেলাইজড হয়ে যায় ইনফেকশন। এবং এই লেয়ারের মাঝে কতগুলো ভালভলেস ইমিশারি ভেইন থাকে। সুতরাং কোনো ইনফেকশন যদি এই লেয়ারে হয়, ইমিশারি ভেইনের মাধ্যমে সেই ইনফেকশনটা চলে যেতে পারে ডিপ্লয়িক স্পেসের মাঝে। ডিপ্লয়িক স্পেসে গিয়ে ইনফেকশন তৈরি করতে পারে যার নাম অস্টিওমাইলাইটিস, অথবা ইন্ট্রাক্রেনিয়াল ভেইনের মাঝে ইনফেকশন স্প্রেড করে যেতে পারে, এবং সেখানে ইনফেকশন গেলে ইন্ট্রাক্রেনিয়াল ভিনাস সাইনাস থ্রম্বোসিস হয়। এই দুটো কন্ডিশনই খুব ডেঞ্জারাস কন্ডিশন। এই জন্য ফোর্থ লেয়ার, ফর দিস টু রিজন, এই দুই কারণে, ঠিক আছে, এই দুই কারণে আলটিমেটলি ফোর্থ লেয়ার অফ দি স্কাল্প কে বলে ডেঞ্জার লেয়ার অফ দি স্কাল্প। এক নাম্বার আমি বলেছি এখানকার টিস্যুটা খুব লুজলি থাকে এবং এখানে নার্ভ সাপ্লাই কম থাকে, যে কারণে ইনফেকশন হলে পুরো লেয়ারে ছড়িয়ে পড়ে উইদাউট প্রডিউসিং মাচ পেইন। লোকটা বুঝতেও পারবে না, কিন্তু ইনফেকশন পুরো লেয়ারে ছড়িয়ে পড়বে। 2 নাম্বার হচ্ছে এই লেয়ারে ইমিশারি ভেইন থাকে, সেই ভেইন দিয়ে ইনফেকশন ইন্ট্রাক্রেনিয়াল ভেইনে চলে গিয়ে ইন্ট্রাক্রেনিয়াল ভিনাস সাইনাস থ্রম্বোসিস করতে পারে, অথবা ডিপ্লয়িক স্পেসে ইনফেকশন স্প্রেড করতে পারে, অস্টিওমাইলাইটিস তৈরি করতে পারে। এই দুই কন্ডিশনে খুবই ডেঞ্জারাস কন্ডিশন, ডেভাস্টেটিং কমপ্লিকেশন তৈরি করতে পারে। এই জন্য যতগুলো লেয়ার আছে, 5টা লেয়ার আছে স্ক্যাল্পে, সব লেয়ারের মাঝে ফোর্থ লেয়ারকে বলে ডেঞ্জার লেয়ার অফ দি স্ক্যাল্প। অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসলাম টেম্পোরাল রিজিয়নের মাঝে। তো টেম্পোরাল রিজিয়নের আরেক নাম হচ্ছে টেম্পল। টেম্পল জিনিসটা কি? দ্য এরিয়া অন দ্য সাইড অফ দি স্ক্যাল্প বিটুইন সুপিরিয়র টেম্পোরাল লাইন এন্ড জাইগোমেটিক আর্চ। ঠিক আছে, দিস ইজ দ্য সুপিরিয়র টেম্পোরাল লাইন। এই সুপিরিয়র টেম্পোরাল লাইন পর্যন্তই ছিল স্ক্যাল্প রিজিয়ন। তারপরে যে রিজিয়নটা আছে তার নামই হচ্ছে টেম্পোরাল রিজিয়ন। আমরা এই জায়গাতে একটা আর্চ পাই, বনি আর্চ, যার নাম হচ্ছে জাইগোমেটিক আর্চ। এই জাইগোমেটিক আর্চ আর উপরে সুপিরিয়র টেম্পোরাল লাইন, এই দুটোর মাঝখানে যে এরিয়া তার নামই হচ্ছে, এই এরিয়ার নামই হচ্ছে টেম্পল অর টেম্পোরাল রিজিয়ন। টেম্পল বা টেম্পোরাল রিজিয়ন বলে। এই রিজিয়নটাকে টেম্পল বা টেম্পোরাল রিজিয়ন বলে এই কারণে, প্রথম কেউ যখন বৃদ্ধ হয়, চুল সাদা হয়, এই রিজিয়নেই নাকি প্রথম চুল সাদা হয়। ঠিক আছে, এই জন্য এখানকার হেয়ার এবং এইটাকে বলে টেম্পোরাল রিজিয়ন। সো এই স্ক্যাল্পের তো আমরা স্ট্রাকচার জানি, স্ক্যাল্পে 5টা লেয়ার আছে। টেম্পোরাল রিজিয়নের স্ট্রাকচারটা কি সেটা আমরা জানতে পারি। এই টেম্পোরাল রিজিয়নের স্ট্রাকচারে আমরা দেখব প্রায় সেম লেয়ারই আছে। প্রথমে পাবো স্কিন, দেন পাবো সুপারফিশিয়াল ফাসা, দেন পাবো হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস। এই এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস
টা সুপিরিয়র টেম্পোরাল লাইনে অ্যাটাচ থাকে, আমরা বলেছিলাম এখানেই শেষ হয়, তবে তার একটা এক্সটেনশন, ডাউনওয়ার্ড এক্সটেনশন তৈরি হয়। সো এই যে লেখা আছে এক্সটেনশন অফ ইপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিস, তার নিচে থাকে একটা ফাসা, সেই ফাসাটার নাম হচ্ছে এই ফাসা, টেম্পোরাল ফাসা। তার নিচে একটা মাসল থাকে, টেম্পোরালিস মাসল, আর তার নিচে থাকে পেরিক্রেনিয়াম। সো টোটালি আমরা দেখব there will be 6 layer, 6 কি 7 লেয়ার, ইনফ্যাক্ট 7 লেয়ার পাবো, 7 লেয়ার, 7টা লেয়ার থাকে টেম্পোরাল রিজিয়নে। প্রথমে পাবো স্কিন, তারপরে পাবো কানেকটিভ টিস্যু লেয়ার, তারপরে পাবো হচ্ছে আমরা এইটা যার নাম হচ্ছে এপিক্রেনিয়াল অ্যাপোনিউরোসিসের একটা এক্সটেনশন, তারপরে লুজ টেম্পোরাল ফাসা পাবো, টেম্পোরাল ফাসা, দেন টেম্পোরালিস মাসল পাবো, টেম্পোরালিস মাসল, দেন লুজ কানেকটিভ টিস্যু পাওয়া যাবে, এটা এখানে দেখানো হয় নাই, লুজ কানেকটিভ টিস্যু থাকে, তারপরে থাকে পেরিক্রেনিয়াম। এই মিলে হচ্ছে টেম্পোরাল রিজিয়ন। তার মানে আগের 5 লেয়ারের সাথে টেম্পোরাল ফাসা এন্ড টেম্পোরালিস মাসল যোগ হবে, তাহলেই হয়ে যাবে আমাদের হচ্ছে টেম্পোরাল রিজিয়নের স্ট্রাকচার। তো বলতে বলতে আমরা স্ক্যাল্প চ্যাপ্টারের শেষ করে ফেলেছি। এই চ্যাপ্টার থেকে আমার ধারণা আর কিছু পড়ার নাই। সবাইকে আমার সাথে থাকার জন্য, এই লেকচার, ভিডিও লেকচারটি দেখার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ভিডিওটি দেখছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাবো বাই ক্লিকিং দিস বেল আইকন। প্লিজ subscribe my channel We Like Anatomy and share the content with your friends and give like and comment to the comment section of the YouTube video. পরবর্তীতে নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আগামী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। টেক কেয়ার, গুড বাই।